এইটা হচ্ছে নিও ফ্যাসিজম, এটা হচ্ছে নিও ব্রুটালিজম, এইটা হচ্ছে নিও রেসিজম, এবং এইটা হচ্ছে নতুন ভণ্ডবস্ত্র। এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। এইসব দিয়ে হাঁসের মাংস খাওয়া, দুর্নীতি করা, এইসব দিয়ে অস্ত্র হাতে প্লেনে ওঠা, এগুলো বন্ধ করা যাবে না। তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই কাজগুলি করছেন। তারা মূলত এই জন্য করছেন যে বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, বাংলাদেশে যাতে গণতন্ত্র না আসে, বাংলাদেশে যাতে মানুষ গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে, যারা নির্বাচন চায়, তাদের মুখ বন্ধ করা যায়। তারা চেষ্টা করছেন, আওয়ামী লীগকে তাড়িয়েছেন, তারা বিএনপিকেও তাড়াবেন। তারা একটা বেইজ্জতির বাংলাদেশ তৈরি করতে চায়। তারা সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ একটা বেয়াদবের দেশ। সেদিন এরা ছাত্রলীগের গণরুমে লুকিয়ে থেকে ছাত্রলীগ সেজে মানুষের উপরে নির্যাতন করেছে। আজকেও তারা সেই নির্যাতনই করছে। এরা যখন ছাত্রলীগের ভিতরে থাকে তখনও নির্যাতনকারী, এরা যখন নিজেরা দল বানায় তখনও নির্যাতনকারী। বাংলাদেশে জন্ম নিয়েছে, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ কারো বাপের না। আই চ্যালেঞ্জ এভরিবডি টু ফেস মি ফেস টু ফেস and to debate me. I challenge everybody living who can speak in Bangla. বাংলা যে কথা বলে, বাঙালির রক্ত যার গায়ে আছে, আমি চ্যালেঞ্জ করতে চাই, আমাকে বিতর্কে ফেস করেন। আমরা জেনে যাচ্ছি কারা ভণ্ড, কারা প্রতারক, কারা চোর, কারা বাটপার, এবং একদল চোর বাটপার পালিয়ে গিয়েছে, আরেক দল তাদের নিজের চেহারা উন্মোচিত হচ্ছে। কারা বাংলাদেশের ধ্বংস চায় আমরা সেটা জেনে যাচ্ছি, এবং এই জেনে যাওয়াটা খুবই জরুরি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবস, তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নীরব বিপ্লব ঘটে গেছে, এবং যারা স্ট্যাটাস দিয়েছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে, তাদের অনেককে এখন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। কেন এমনটা ঘটছে? শোক জানানো যাবে না, কথা বলা যাবে না, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাবে না। আমরা আসলে কোথায় আছি এই বিষয়ে কথা বলবো। যিনি এর মধ্যে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব, চিকিৎসক ডাক্তার আব্দুল মুত্তুর স্যার আমাদের সঙ্গে রয়েছেন। ডাক্তার আব্দুল মুত্তুর স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো আসলে এমনটা কেন ঘটছে, কারা করছে, উদ্দেশ্য কি। তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার যে আবেগঘন ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছিলেন 15ই আগস্ট রাতে, সেটি একটু দর্শকদের উদ্দেশ্যে আমি পড়ে শোনাতে চাই। দর্শকের আমার টাইমলাইনে গেলে পাবেন, দরকার নাই, আপনি সরাসরি প্রশ্ন। তারপর একটু বলি যে এর মধ্যে অপরাধ ওরা ওটা প্রিন্ট করেছে, ওরা কার্ড বানিয়েছে, সবাইকে ওরাই জানাচ্ছে। আমার টাইমলাইনে অল্প কিছু লোক দেখেছিল এটা, কিন্তু ওরা নিজেরা এটা সবার কাছে পৌঁছে দিচ্ছে। এটা তো আমরা একটু প্রচার করি। প্রতিদানের প্রত্যাশাহীন, অমরত্বের বাসনাহীন এক সুপুরুষের মৃত্যুর দিন আজ। এই শ্রদ্ধাহীন, মমতাহীন, ভালোবাসাহীন সমাজে তিনি জন্মেছিলেন পরাধীনতার শৃঙ্খল মুক্তির স্বপ্ন দেখিয়ে এই জাতিকে স্বাধীনতার সূর্য উদ্ধার করে দিতে। তাকে বিনম্র শ্রদ্ধা। এটি হচ্ছে আপনার অপরাধ, এবং আপনি নব্য ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কালচারাল ফ্যাসিস্ট। কেন এমনটা হচ্ছে? কারণ অযৌক্তিক ফ্যাসিবাদী একটি সমাজ তৈরি করার প্রক্রিয়া বাংলাদেশে চলছে। বাংলাদেশে নিও ফ্যাসিজম তৈরি হচ্ছে, যে নিও ফ্যাসিজম ঘোষণা দিয়েছিল যে তারা কথা বলার স্বাধীনতা দিবে, কিন্তু তারা যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না সেটা তারা নিজেরাই প্রমাণ করছে। এই নিও ফ্যাসিস্টরা শুধু যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে তাই নয়, এরা বাংলাদেশের সর্বত্র মবতন্ত্র স্থাপন করেছে। এরা বাংলাদেশের সবখানে দুর্নীতিকে আরো মানুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানুষের বাড়িতে ঢুকে চাঁদা নিয়ে আসছে। এরা হাঁসের মাংস খাওয়ার নাম করে নীলা মার্কেটে যাচ্ছে, এরা হাঁসের মাংস না পেলে সেখান থেকে ওয়েস্টিনে যাচ্ছে, এরা সকাল বিকাল মিথ্যা কথা বলছে, এরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে ব্যাংক স্টেটমেন্ট সেটাকে নকল করছে। এরা শেখ হাসিনা এবং সিপি গ্যাংকে যেসব কারণে দোষী করত, এরা তার চাইতে দ্বিগুণ এবং তিনগুণ কুকাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ফলে এই নিও ফ্যাসিজম কায়েম করার প্রক্রিয়া হচ্ছে এটা। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি আবরার ফাহাদের হত্যার সময় কথা বলেছি, আমি বিশ্বজিতের হত্যার সময় কথা বলেছি, আমি বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেছি, আমি ই ভ্যালি যে চুরি করছিল সেটা নিয়ে কথা বলেছি, আমি এস আলমকে নিয়ে কথা বলেছি, আমি প্রতিটি নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছি, আমি হেলমেট বাহিনীদের নির্যাতন এই প্রসঙ্গে আমি ছাত্রলীগের সভাপতিকে প্রশ্ন করেছি এবং তাকে ইন্টারভিউ করেছি। আমি স্বয়ং কোটা আন্দোলনের সময় এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আমি রাস্তায় গিয়েছি, এবং এইবারও 19শে জুলাই
যখন এই অধিকাংশ ছেলেপেলে এবং তাদের লোকেরা গর্তের মধ্যে ছিল, যখন আজকের এই সরকারের অধিকাংশ উপদেষ্টা গর্তের মধ্যে ছিলেন, আমি এবং আসিফ নজরুল এবং অন্যরা আমরা 19শে জুলাই দাঁড়িয়ে শাহবাগের মোড়ে বক্তৃতা দিয়েছি। অতএব আমাকে ফ্যাসিস্ট বলা মানে আরেকটা মিথ্যাচার, এবং সেই মিথ্যাচার করে তারা এটাই প্রমাণ করছেন যে তারা আসলে বাক স্বাধীনতা রোধ করতে চান, তারা আসলে মানুষের শ্রদ্ধা প্রকাশকে বন্ধ করতে চান, তারা আমি কাকে মনে করব এবং কাকে মনে করব না এই জায়গাতেও আমার উপরে তাদের নির্দেশ আদেশ কিংবা তাদের মতামত চাপিয়ে দিতে চান। এইটা হচ্ছে নিও ফ্যাসিজম, এইটা হচ্ছে নিও ব্রুটালিজম, এইটা হচ্ছে নিও রেসিজম, এবং এইটা হচ্ছে নতুন ভণ্ডবস্তু। এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। এইসব দিয়ে হাঁসের মাংস খাওয়া, দুর্নীতি করা, এইসব দিয়ে অস্ত্র হাতে প্লেনে ওঠা, এগুলা বন্ধ করা যাবে না। সরকার থেকে পাচক পাওয়ার পর রাতে তাকে খাবার দেওয়ার কেউ নাই, এইসব কথা বলে এইসব জিনিস ঢাকা যাবে না। বাংলাদেশ যদি সত্যি পরিবর্তিত হতে হয় তাহলে এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই, এবং সেই পরিবর্তনের বিরুদ্ধে যারা তারাই এই কাজগুলি করছে। আমাদেরকে কেন বারবার এটি প্রমাণ করতে হচ্ছে? আওয়ামী লীগের সময় যখন আমরা কথা বলেছি, আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা সরব ছিলাম, আমাদেরকে বানিয়ে দেওয়া হলো বিএনপি জামাতের দালাল। এখন আবার এই সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর। আবার নতুন শব্দ আপনার মতন কিছু মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। কেন আমাদেরকে আমাদেরকে তুলনাটি টানতে হবে? কেন আমরা এটি মানে তারা বুঝে নিতে চাইবে না যে আমরা যে কোনো অপকর্মের বিরুদ্ধে কথা বলি? কেন তাদেরকে এতে ধরে নিতে হচ্ছে যখন যার বিরুদ্ধে কথা হচ্ছে তখন আমরা অপোজিট সাইডে দালাল? আমি সহজভাবে একটি প্রশ্ন করতে চাই। এই সরকারের আইন উপদেষ্টা উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ। উনি 2024 বাদ দিলে অতীতে বহু বছর এই 15ই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। তাহলে আমি যদি কালচারাল ফ্যাসিস্ট হই, উনি আমার চাইতে বড় কালচারাল ফ্যাসিস্ট, এবং উনি আমার চাইতে বড় কালচারাল ফ্যাসিস্ট। এই সরকারের সংস্কৃতি উপদেষ্টা উনি আমার চাইতে বহু আগে বঙ্গবন্ধুকে বিভিন্ন সময় ফেসবুকে স্মরণ করেছেন। এমনকি এই 32 নম্বর যখন ভাঙা হয়েছিল, উনি উপদেষ্টা হওয়ার আগে বলেছিলেন এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত 32 নম্বর মেরামত করা। উনি তাহলে আমার চাইতে আরো বড় কালচারাল ফ্যাসিস্ট। সরকারের মধ্যে কালচারাল ফ্যাসিস্ট রেখে আমাকে কালচারাল ফ্যাসিস্ট বা আমাদের মতো লোকজনকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা নির্বাচন বন্ধ করতে চায়, যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা যে চাঁদাবাজি এবং মপতন্ত্র স্থাপন করেছে, সেই মপতন্ত্র এবং চাঁদাবাজির সুবিধা নিতে চায়। তারা সকলকে চুপ করিয়ে দিয়ে তারা শুধু একা কথা বলবে, তারা রাস্তাঘাটে জুতা হাতে ঘুরবে, তারা রাস্তাঘাটে মানুষজনকে অপমান করবে, তারা রাস্তাঘাটে মানুষজনের উপর ঝাঁপিয়ে পড়বে। এই মপতান্ত্রিক বাংলাদেশ, সাধারণ মানুষের জন্য অনিরাপদ বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্রের অংশ হচ্ছে এইগুলি। যদি তারা সত্যি জুতা মারতে চায় তাহলে তারা যাক, বছরের পর বছর যারা বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাদের ওইখানে যাক, তারা তো উপদেষ্টা আজকে, এবং এই কথাগুলি আজকে বলতেই হবে। যখন আমাদের উপরে এই ধরনের অপবাদ কিংবা অভিযোগ আসবে, তাহলে সেই অপবাদ এবং অভিযোগের অংশীদার ওই 19 তারিখে 19শে জুলাই আমার পাশে দাঁড়িয়ে যখন আসিফ নজরুল বক্তৃতা দিয়েছিলেন, ওই একই রকম অংশীদার তিনিও, এবং মুজিব ছবিতে যারা অভিনয় করেছেন এই একই ধরনের অংশীদার তারাও। আমরা জানি না কে কোথাও অভিনয় করেছেন, কে কার কাছ থেকে 1 টাকা নিয়েছেন আর কে কার কাছ থেকে টাকা নেন নাই। বরং আমি গর্ব করে বলতে পারি যে আমি নন প্রফেশনালি কারো কাছ থেকে, বাংলাদেশের কোন সরকারের কাছ থেকে আমি কোনোদিন কোনো সুবিধা নিই নাই। পারলে প্রমাণ করুক। ক্ষোভ জানানো যাবে না বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্বের প্রতি, কেউ আওয়ামী লীগ করুক আর না করুক। আমার দেখা তুষার, আমি 15ই আগস্ট গভীর রাত পর্যন্ত জেগেছিলাম, রাত 2:21 কথা আপনাকে বলছি। আমি যখন ফেসবুকে ঢুকলাম, মানুষের প্রোফাইল, মানুষের টাইম লাইন ফেসবুক গুলোর মানে সয়লাভ হয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোতে। মানুষের যে আবেগের তাড়না আমি দেখেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। যারা আওয়ামী লীগ করে না তারাও এবার স্ট্যাটাস দিয়েছে, শোক প্রকাশ করেছেন, শুধুমাত্র যে সরকারের যে বারবার করি না। পান্না, আমি নিজেই তো আওয়ামী লীগ করি না, আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই। আমি সেই 92 সালে ছাত্রলীগ করেছিলাম এবং সেটা আমি পরিষ্কার ভাবে সবাই জানে। এবং 92 সালে যে আমি সেই সম্পর্ক ত্যাগ করেছি, এরপরে কোনোদিন কোনো জায়গাতে আমি দলের সঙ্গে কোনো কাজে সম্পৃক্ত ছিলাম না। তাহলে এবং যারা স্ট্যাটাস দিয়েছে অধিকাংশ লোক কোনো দলীয় রাজনীতি তো দূরের কথা, রাজনীতির সাথে সম্পৃক্ত না। এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা পরিষ্কার। এখানে কয়েকটা বিষয় রয়েছে। একটি হচ্ছে চুরি, দুর্নীতি, অন্যায়, এগুলাকে ঢেকে দিয়ে মানুষের দৃষ্টি অন্য জায়গাতে নেওয়ার জন্য। দ্বিতীয় কাজ তারা যেটি করেছে সেটি হচ্ছে তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকারে বাধা দিয়েছে। আপনি যে বাড়িটি ভেঙে ফেলেছেন, আপনি যে জায়গাটিকে ধ্বংস করে দিয়েছেন, সেই জায়গাতে কোনো সাধারণ নাগরিক যদি ফুল নিয়ে হাজির হয়
তাতে বাধা দেওয়ার তো কোনো কথা নাই। সাধারণ নাগরিকের সঙ্গে ফুলদার সাথে রাজনীতি কিংবা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। সেখানে যদি কেউ কোরআন শরীফ পাঠ করে, আপনি পৃথিবীর কোন জায়গাতে কোরআন শরীফ পাঠে কাউকে বাধা দিতে পারেন না। কোরআন পাঠে বাধা দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা, ধর্মের বিরুদ্ধাচরণ করা এবং ধর্মের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়া। কোরআন পাঠে কোনো মুসলিম কোথাও কাউকে বাধা দিতে পারে না। ফলে কেউ যদি সেখানে দোয়া পড়তে চান, তাকে বাধা দেওয়া হচ্ছে সরাসরি ধর্মের বিরুদ্ধাচরণ করা। এবং কেউ যদি সেখানে শ্রদ্ধা প্রকাশ করতে চান, সেটা হচ্ছে যার যার নাগরিক অধিকার। সেই নাগরিক অধিকারে কেন কেউ হস্তক্ষেপ করবে? একটা ভেঙে দেওয়া বাড়ি, যে বাড়িটার অলমোস্ট চিহ্ন নাই, সেই বাড়িতে গিয়ে যদি কেউ তার শোক প্রকাশ করতে চায়, সেখানে তারা কেন বাধা দিবেন? কবর জিয়ারত করায় বাধা আছে? আপনার যদি পরিচিত কেউ থাকেন, তার বাড়িতে তার মৃত্যুর দিনে যাওয়ায় বাধা আছে? এগুলা কি রাজনৈতিক কর্মকাণ্ড? এখানে কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে এই রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো মিল আছে? কোনো মিল নাই। এবং তাদের কাছে সবচাইতে বড় নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এই জায়গাতে, যে তারা দেখেছেন সাধারণ মানুষের একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা দিচ্ছেন। আমার স্ট্যাটাসটা আপনি পড়বেন, এখানে কোথাও কোনো ব্যক্তির নাম নাই। খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন, কোনো ব্যক্তির নাম নাই। তার মানে আমি যখন বলেছি সুপুরুষ, সুপুরুষ বললে তারা তাকে বুঝে। স্বাধীনতার সূর্য উদ্ধার করেছেন, এটা বললে তারা তাকে বুঝে। এই দিন তিনি মারা গিয়েছেন, এটা বললো তারা তাকেই বুঝে। আর যদি তারা তাকে নাই বুঝে, তাহলে তো আমার স্ট্যাটাসটা মিথ্যা। এই মিথ্যা স্ট্যাটাস নিয়ে তাদের এত চিন্তার কারণ কি? আমি যখন সুপুরুষ বলেছি, আমি যখন বলেছি সুপুরুষ, আমি যখন বলেছি যে প্রতিদানের আশা করে নাই, আমি যখন বলেছি এটা ভালোবাসাহীন মমতাহীন সমাজ, আমাদের সমাজ কি ভালোবাসা মমতাহীন? তাহলে তারা স্বীকার করে নিয়েছেন যে আমি যে সমাজের কথা বলেছি সেটাই বাংলাদেশের সমাজ, যে সমাজে ভালোবাসা নাই, মমতা নাই, শ্রদ্ধা নাই, ইজ্জত নাই। এবং তারা এটাও স্বীকার করে নিয়েছে যে সুপুরুষ বললে তারাও তাকেই বুঝে। কোথাও যার নাম নাই, আপনি দেখেন একটা নামহীন স্ট্যাটাসকে তারা তার সঙ্গে যুক্ত করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই কাজগুলি করছেন। তারা মূলত এই জন্য করছেন যে বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, বাংলাদেশে যাতে গণতন্ত্র না আসে, বাংলাদেশে যাতে মানুষ গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে, যারা নির্বাচন চায়, তাদের মুখ বন্ধ করা যায়। তারা চেষ্টা করছেন, আওয়ামী লীগকে তাড়িয়েছেন, তারা বিএনপিকেও তাড়াবেন। শুধু তারা থাকবেন এবং রাস্তাঘাটে মানুষকে এইভাবে বেইজ্জত করবেন। এটা হচ্ছে তাদের লক্ষ্য। তারা একটা বেইজ্জতির বাংলাদেশ তৈরি করতে চায়। তারা সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ একটা বেয়াদবের দেশ। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে যেমন মৃত বঙ্গবন্ধু নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী, তাহলে 32 নম্বর যে ছিল, সেই 32 নম্বর তো এখন চিহ্ন পর্যন্ত নেই, একটা ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপটাও তাদের কাছে আতঙ্কের কারণ। আপনি বলেন নারিকেল গাছগুলি ভেঙে ফেলেছে, বাড়ি ভাঙবে, ঠিক আছে বাড়ি ভাঙছে, আপনি ধরে নিলেন। নারিকেল গাছগুলোর কি দোষ ছিল? সেগুলোকে ভেঙেছে। এবং তারা কেন আতঙ্কিত, তারাই জানে। বঙ্গবন্ধু জীবিত না মৃত অবস্থায় শক্তিশালী, তা দিয়ে তো কিছু আসে যায় না। আসলে ওনার শক্তি বিচার করতে তো কেউ যাচ্ছে না। একজন মানুষের কিংবা একাধিক মানুষের এই বাংলাদেশে প্রতি তাদের অবদান আছে। তারা যদি ভাসানীকে স্মরণ করে, তাহলে ভাসানীর সবচেয়ে প্রিয় লোকটা কে? ভাসানী কার মুক্তির দাবিতে 69 সালে রাস্তায় নেমেছিলেন। তারা যদি সোহরাওয়ার্দীকে স্মরণ করে, সোহরাওয়ার্দী কাকে বলতো বা কাকে বলতো যে তার রাজনৈতিক পুত্র? তারা সোহরাওয়ার্দীকে স্মরণ করে, তারা ভাসানীকে স্মরণ করে। তাহলে ভাসানী আর সোহরাওয়ার্দী কাকে আদর করতো বা কাকে কাকে পছন্দ করতো? অতএব এগুলো হচ্ছে সিম্পল রাজনৈতিক শয়তানি, এবং সেই রাজনৈতিক শয়তানি করছে তারা। এবং এগুলো যারা করছে, তারা মূলত তাদের চেহারা প্রকাশিত করছে, যে তারা যে মুখে যে গণতন্ত্রের কথা বলে, মুখে যে উদারতার কথা বলে, তারা মুখে যে মানুষজনকে সম্মান করা কিংবা অসম্মানের রাজনীতি বন্ধ করার কথা বলে, তারা মূলত ওই রাজনীতি করতে এসেছে। তাদের সাথে পতিত আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। পতিত আওয়ামী লীগ 16 বছর নির্যাতন করেছে, তাদের সামনে তাদের জীবনের 50 বছর হয়তো বাকি আছে, কারণ এদের তো বয়স কম। এরা আগামী 50 বছরে একই শাসন কায়েম করতে চায়। যদি গণতন্ত্র চায় নির্বাচনে আসুক, মানুষজনকে ভোটে দাঁড়াতে দিক, ভোটেই মানুষ বলবে কে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট না। ভোটেই মানুষ বলবে কারা কালচারালি অ্যাক্টিভ, কারা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে এবং কারা করে না। কালকে বিএনপি, জামাত, সকল দল রাজনীতি, যারা রাজনীতি করতে পারছে এখন, সবাই ভোটে দাঁড়াক। তারা নির্বাচন চায় না, তারা এই সব করছে হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য। বাংলাদেশে গণতন্ত্র আসুক, তারা সেটা চায় না। তারা নতুন একনায়কতন্ত্র চায়, নতুন ফ্যাসিজম চায়। এরা নিও ফ্যাসিস্ট। বরং আমরা ফ্যাসিজমের পতন চেয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চলবে না, আমরা বলেছি অগণতান্ত্রিক নির্বাচন চলবে না। এবং সেটা আমরা একদিন বলি নাই। এই আসিফ নজরুল আমার স্ট্যাটাস শেয়ার করেছেন, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। আমি বলেছি আই এম এ চুরালিয়া। সেদিন এরা গর্তে ছিল না শুধু, সেদিন এরা ছাত্রলীগের গণরুমে লুকিয়ে থেকে ছাত্রলীগ সেজে মানুষের উপরে নির্যাতন করেছে। আজকেও তারা সেই নির্যাতনই করছে।
এরা যখন ছাত্রলীগের ভিতরে থাকে তখনও নির্যাতনকারী, এরা যখন নিজেরা দল বানায় তখনও নির্যাতনকারী। এরাই প্রকৃত নির্যাতনকারী। এরা এদের বন্ধুদের রক্তের উপর দিয়ে এইসব কাজ করছে। এদের বন্ধুদের এখনো চিকিৎসা হয় নাই, এখনো তারা প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে পারে নাই, এখন একটা পূর্ণ তালিকা বানাতে পারে নাই। এরা এখানে সেখানে হাঁসের মাংস খায় এবং হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে যায়, আর তাদের বন্ধুরা রাস্তায় রাস্তায় চিকিৎসার জন্য ঘুরে। এরা নিও ফ্যাসিস্ট। 15ই আগস্ট আমরা দেখলাম ডিজে পার্টিরও আয়োজন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এমন একটি শোকের হ্যাঁ, দিনে। গত বছর হয়েছিল। এবং আপনাকে আমি বলি, গত বছর যখন তারা ডিজে পার্টির আয়োজন করেছিল আমি স্ট্যাটাস দিয়েছিলাম। আমি এই বছর শুধু ওনাকে স্মরণ করি নাই, আমি গত বছর 5ই আগস্ট যখন এই সরকারের পতন হয়েছে আমি 15ই আগস্ট তাকে স্মরণ করেছি। আমার স্মরণ আমি করব, এবং এখানে বাধা যে দিবে সে ফ্যাসিস্ট, সে অগণতান্ত্রিক।